আমরা অর্গানয়ে 149 নম্বর অনুচ্ছেদ নিয়ে কিছু আলোচনা করব। ভালো করে মন দিয়ে শুনবে করি। তোমরা হয়তো আমি একটু বলছিলে যে ভাইটাল ফোর্স, সেটা আবার কি? তোমরা 9 নম্বর অর্গান অনুচ্ছেদ তোমাদের পড়ানো হয়েছে, ভালো করে পড়বা। পাওয়ার, দেখো উপরে ঢিল ছুঁড়ে নিচে পড়ে আসছে, কোন শক্তি বলে পড়ছে সেই শক্তিটাকে কি দেখা যায়? যায় না। সেই শক্তিটার নামকরণ আমরা করেছি মাধ্যাকর্ষণ শক্তি। একটা চুম্বক একটা লৌহখণ্ডকে টেনে নিচ্ছে, সেই শক্তিটাকে কি দেখা যায়? যায় না। সেই শক্তিটাকে নাম দিয়েছে চুম্বক শক্তি, তাই তো? তাহলে আমরা যে বেঁচে আছি কোন শক্তি বলে? প্রাণ শক্তি বলে। প্রাণ শক্তি আছে তাই বেঁচে আছি। প্রাণ শক্তি অসুস্থ, তাই আমরা রোগ লক্ষণ, মানসিক বা শারীরিক ভাবে রোগ লক্ষণ প্রকাশ করছি। তারপরে আবার দেখা যাচ্ছে আমাদের প্রাণ শক্তি সুস্থ, অর্থাৎ আমার কাজ কর্ম, আমার বডির যত রকমের সিস্টেম ফাংশন, মন সুস্থভাবে কাজ চলছে, অর্থাৎ আমার প্রাণ শক্তি সুস্থ। মন কিন্তু স্পিরিচুয়াল ভাইটাল ফোর্সের নিচে কিন্তু মন সুস্থ দরকার। আমাদের যে রাজ্য চলছে, যদি রাজার মন সুস্থ হতো তাহলে রাজ্যের অবস্থা মনে হতো না। রাজার মন সুস্থ না। রাজার মন সুস্থ থাকলে সুস্থভাবে তার প্রশাসনিক কাজগুলি চলত। রাজার চোখে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, মন্ত্রীরা আমলা সকল মিলেমিশে খায়। আমার যে কবিতাটা লেখা আছে তার মধ্যে সুন্দর করে এগুলি বলা আছে। তাহলে সুস্থ মানবের কিছু পরিচয় আছে। সুস্থ প্রাণ শক্তি যদি হয় তাহলে সুস্থ মন হয়, সুস্থ মন হলে সুস্থ দেহ হবে। আচ্ছা, 149 নম্বর অর্গান নিয়ে আমরা এখন বলবো বহুদিন স্থায়ী রোগ সমূহের ব্র্যাকেটে এবং বিশেষত যেগুলি জটিল ধরনের তাহাদের। তাহলে অনেক দিনের পুরাতন রোগের মধ্যে আবার দুটো ভাগ করা আছে, জটিল আর একটা সহজ। জটিল কোনগুলি সেগুলি জানতে হবে। আচ্ছা, বলছে জটিল ধরনের তাহাদের আরোগ্যে অপেক্ষাকৃত অধিক সময়ের প্রয়োজন হয়। জটিল রোগ যদি হয় তাহলে আরোগ্য করতে কিন্তু বহু সময়ের প্রয়োজন হয়। দু এক সপ্তাহ, দু একদিন, দু এক মাসে সম্ভব নয়। তার প্রাণ শক্তিকে স্বাধীনভাবে কাজ করাতে গেলে অনেক খড়কুটো পোড়ানোর দরকার আছে। আচ্ছা, সাধারণত কোনগুলি জটিল হয়? সাধারণত অ্যালোপ্যাথিক ঔষধের অপব্যবহার হেতু কুফল ও তৎসংলগ্ন প্রাকৃতিক ব্যাধি, যাহা ইহা দ্বারা আরোগ্য না হইয়া থাকিয়া যায়, এত উভয়ের আরোগ্য আরো অধিক সময়ের প্রয়োজন হয়। আমি তোমাদের ডিজিজ ক্লাসিফিকেশন করার সময়, রোগের শ্রেণীবিন্যাস করানোর সময় আমি তোমাদের পড়িয়েছিলাম আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ। আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ অর্থাৎ ওষুধ খেতে খেতে রোগ। একটা রোগ আছে, তাকে উপশম করার জন্য ডিসিমিলিয়ার পদ্ধতি অর্থাৎ অ্যালোপ্যাথি থিওরি অনুসারে উপশমকারী চিকিৎসা পদ্ধতি অনুসারে যে ওষুধগুলি প্রয়োগ হয় তাতে ক্ষণিকের উপকার হলেও পরিণাম ভয়াবহ, অর্থাৎ রোগ আরোগ্য হয় না। দীর্ঘদিন ধরে এই ধরনের ওষুধগুলি চলতে চলতে ওষুধ জনিত কিছু লক্ষণ তৈরি হয়। সেই লক্ষণগুলি আর পূর্বের প্রাকৃতিক রোগ অর্থাৎ যেটা আমার প্রথম ছিল, এত উভয়ের মিলিত ফল যেটা হয় সেটা আরো বেশি জটিল হয়। সেই রোগগুলি চিকিৎসা করতে আরো দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। বুঝা গেল? বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। বলা হয় প্রায় এত সদৃশ্য রোগ সমূহে উপকার করিয়াছিল, এই মিথ্যা ধারণার বশবর্তী হইয়া প্রযুক্ত প্রচন্ডভাবে কার্যকরী ঔষধের অতিরিক্ত মাত্রা বহুদিন ধরিয়া প্রয়োগের ফলে রোগীর বল এবং রস সকল রক্তমক্ষণে বা জোলাপে লজ্জাজনকভাবে অপহৃত হওয়ায়, আগে ওষুধটা খেলে না দারুণ কাজ, এখন আর হয় না। আগে এক চল মারলে কথা শুনতো, এখন আর কথা শোনে না।
আগে চোখ মুঠা করলে কথা শুনতো, এখন আর মারলেও কথা শুনে না। তার মানে আগের থেকে বাঁদর বেশি হয়ে গেছে। আগে 5 mg ঘুমের বড়ি খেলে ঘুম আসতো, এখন 10 mg খেলে আর ঘুম আসে না। রোগ আরো বেশি জটিল হয়ে গেছে, আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। বোঝা গেল? এই জাতীয় ট্রিটমেন্ট করতে 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 রোগ আরো বেশি জটিল, আরো বেশি খারাপ হয়ে যায়। আমাদের কেস রেকর্ড করার সময় খেয়াল রাখতে হবে। আর খেয়াল রাখতে হবে এই রুগীটার মধ্যে কোনগুলি ন্যাচারাল ডিজিজ আর কোন লক্ষণগুলি আর্টিফিশিয়াল ডিজিজ। অর্থাৎ অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার পূর্বে তার কোন রোগ ছিল, আর অ্যালোপ্যাথি ওষুধ খেতে 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 তার কোন রোগগুলি হয়েছে। আজকাল ঘরে ঘরে যে ডায়াবেটিস, হার্ট পেশেন্ট, হাই প্রেশার, কেন? অপর্যাপ্ত পরিমাণে অ্যালোপ্যাথি ওষুধের অপব্যবহার। আজ থেকে 40-50 বছর আগে ডায়াবেটিস খুঁজে পাওয়া যেত না। এই ওষুধের অপব্যবহারে আমাদের দেহ অভ্যন্তরে যে সূক্ষ্ম বা ছোট ছোট কার্যশীল অর্গানগুলি আছে, তার মধ্যে যেমন একটা অভ্যাস হয়, অকৃতকার্য হয়ে পড়ে। লিভার অকৃতকার্য হয়ে পড়ে, ভাইটাল অর্গানগুলি অকৃতকার্য হয়ে পড়ে। ভাইটাল অর্গানগুলি কিন্তু রোগের প্রথম অবস্থায় আক্রান্ত হয় না। ঘুম থেকে উঠে লিভারে গলব্লাডারে পাথর হয় না, ঘুম থেকে উঠে লিভার বড় বা লিভারে চর্বি হয় না। দীর্ঘদিন ধরে লিভারটা নন ফাংশনে চলতে 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 তারপরে যান্ত্রিক পরিবর্তন হবে। লিভার কাজ করছে না, সুস্থ পিত্ত নির্গমন করছে না, এই করতে 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 তারপরে গিয়ে পিত্তথলিতে পাথর জন্মাবে। হজম যন্ত্র ভালো নেই, এই করতে করতে একসময় অভ্যাস হয়, আর ভালো কাজ করবে না, অর্থাৎ ইনসুলিন ক্ষরণ করবে না। বুঝে গেল? তাহলে এই যে উপশমকারক চিকিৎসা ভবিষ্যতে বিপদের সংকেত। যার কারণে বলছে জেমস টাইলার কেন্ট, যদি তোমরা ক্যালমিয়া ল্যাটিফোলিয়া করো তাহলে লক্ষ্য করতে পারবা, বাতে যদি মালিশ করলে সেই ব্যথা উপশম হয়, তাহলে ওটা মালিশ করা অন্যায়। তার কারণ রোগ স্থানান্তরিত হয়, হাঁটু ছেড়ে হৃৎপিণ্ড আক্রমণ করবে বা অন্যান্য ভাইটাল অর্গানগুলি আক্রমণ করবে। বলা হচ্ছে লজ্জাজনক ভাবে আবৃত হওয়ায়, অথচ খনিজ পদার্থ মিশ্রিত ঝর্ণার জলে স্নান প্রভৃতি অনুপযোগী ব্যবস্থা প্রভৃতি অ্যালোপ্যাথি তথাকথিত চিকিৎসা প্রণালীর প্রধান বাহাদুরির অনুষ্ঠান দ্বারা এগুলি অসাধ্যকারীতে পরিণত হয়। 250 বছর আগে হ্যানিম্যান সাহেবের লেখা, আমার কথা তো নয়। এই যে ডিসিমিলিয়ার পদ্ধতিতে ওষুধ ব্যবহার করতে 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 করতে, অপারেশন করতে করতে, নানান ধরনের রোগ চাপা দিতে দিতে, উপশম করতে করতে রোগীর অবস্থা শোচনীয় হয়ে যায়, অর্থাৎ এগুলি অসাধ্যকারীতে পরিণত হয়। এই উক্তিটাকে নির্ভর করে 75 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে, 175 নম্বর অনুচ্ছেদে, যে এই রোগ যদি মারাত্মক আকার ধারণ করে তাহলে মানবের হাতে আর কোনো চিকিৎসা নেই। তরুণ রোগ একভাবে ট্রিটমেন্ট হবে, ক্রনিক ডিজিজ একভাবে ট্রিটমেন্ট হবে, অ্যালোপ্যাথি অপব্যবহারের ফলে রোগ জটিল হলে একভাবে ট্রিটমেন্ট হবে। সেই ধরনের রোগীর অবস্থা আরো মারাত্মক হয়ে গেলে চিকিৎসা হবে কি হবে না বলা কিন্তু বুঝা গেল? এটা হচ্ছে 149। 150 দেখি কি বলে। যদি কোনো রোগী, 150 নাম্বার অর্গান অনুচ্ছেদ, যদি কোনো রোগী একটি বা কতগুলি সামান্য লক্ষণ কেবল অল্প দিন হইতে দেখা যাইতেছে বলে চিকিৎসকের তাহা একটি পরিণত ব্যাধি বা তাহার জন্য বিশেষভাবে ঔষধের প্রয়োজনে এরূপ মনে করা উচিত নয়। আমি বলেছিলাম ইনডিসপোজিশন, ডিজিজ ক্লাসিফিকেশনে তোমাদের আমি পড়িয়েছিলাম ইনডিসপোজিশন একটা বেভাব। ভালো লাগছে, কেমন যেন লাগছে, সামান্য 2-1টা লক্ষণ আমি বুঝতে পারছি কি পারছি না, এমন ধরনের একটা অবস্থা। এই কথাটা এখানে বলা হচ্ছে। চিকিৎসকের তাহা একটি পরিণত ব্যাধি, এটা যে একটা বড় ব্যাধি, এ দুম করে মনে করার আমার উচিত নেই, যদি কয়েকদিন ধরে বা এই ধরনের অবস্থা একটা মানুষ উপলব্ধি করে। আচ্ছা,
আর বিশেষভাবে ঔষধের প্রয়োজনীয়তা এরূপ মনে করা উচিত নয়। এরূপ অসুস্থতা আহার বিহারের সামান্য পরিবর্তনে প্রায় দূরীভূত হয়। ম্যানেজমেন্ট এই অবস্থায় এই যে গা হাত পা ম্যাচ করছে, কি সকালবেলা দুবার পায়খানা গেলাম, শরীরটা ভালো লাগছে না, ভালোভাবে লক্ষণগুলি এখনো প্রকাশ হয়নি, সামান্য দু একটা একটু 19-20 ব্যাপার, এখানেই ওষুধ তুমি কি করে দিবা? লক্ষণ তো প্রকাশ পায়নি। তাহলে এই অবস্থায় কি দরকার? ম্যানেজমেন্ট দরকার। যার কারণে আমি আমার ঠাকুমাকে লক্ষ্য করতাম, বাবা ডাক্তারি করতেন, তখনও আমি ছোট, লক্ষ্য করতাম বাবাকে বলতে নেই, 2-3 দিন 2-2.5 দিনের আগে ওষুধ দেবি না করে। অর্থাৎ আমার দাদুও ডাক্তারি করতো, সেই কথাগুলি আমাকে ঠাকুমা শুনতেন, সেই কথাগুলি আমার বাবাকে আমার ঠাকুমা জ্ঞান দিতেন। যে জ্বর হয়েছে, আমরা কি করি এখন? জ্বর হয়েছে, প্যারাসিটামল খাও। তা বছরে 10টা প্যারাসিটামল খাওয়া যায়, তার রিয়াকশনে কি হবে? অগ্নাশয় যাবে না, সুগার শুরু হবে না। বুঝতে হবে চোটটা নিয়ে ডাকাতের আমদানি করা হয়। দেখা গেল যেটা সামান্য একটু ম্যানেজমেন্ট করলে, একদিন স্নান না করলে, গরম জলে গা মুছে ফেললে, সহজপাচ্য দ্রব্য খেলে, একটু রেস্টে থাকলে, যেটা একদিনে দূরীভূত হয়ে যায়, সেখানে বড় কোনো অসুস্থতা হয়েছে ভেবে আমাদের ওষুধ খোঁজার দরকার নেই। যদি লক্ষণ প্রকাশ হয় তাহলে কর, যদি ম্যানেজমেন্টে না যায় তাহলে পরে ওষুধ দাও। কথায় কথায় প্যারাসিটামল, একটা ডাইজিন, অ্যান্টাসিড খেয়ে নিলাম, তা পরিণাম তো ভয়াবহ হবেই। আমি সংযম অবলম্বন করবো না, অপর্যাপ্ত পরিমাণে খাবো। আমি সংযম অবলম্বন করবো না, নির্দিষ্ট সময়ে ঘুম, খাটনি, পরিশ্রম, আমি কোনো নিয়ম মেনে চলবো না। তাহলে কি হবে? খুব তাড়াতাড়ি করে শেষ হয়ে যাবে। আরে এরা তো রক্ত মাংসের শরীর, এ মেনে নেবে না। যদি লোয়ালক্করের মোটরসাইকেল খান যদি আমি রাফ ইউজ করি, তাহলে ও তো খারাপ হবে। তাহলে নিয়ম মানার প্রয়োজন আছে। তাহলে এই জায়গায় এই আর্টিফিশিয়াল ডিজিজটা নিয়ে আমাদের কিছু কথা বলা। তাহলে অ্যাকিউট ডিজিজ, ক্রনিক ডিজিজ, আর্টিফিশিয়াল ডিজিজ, এগুলি হলো। আবার ইনডিসপোজিশন হলো। আবার এই জায়গায় তরুণ রোগের কথাও কিছু বলা হয়, 152। অচির রোগ যত গুরুতর হয় তত ইয়া 152। অচির রোগ যত গুরুতর হয় তত ইয়ার স্পষ্টতর এবং অধিক সংখ্যক লক্ষণ সম্পন্ন উৎপন্ন হয় বা প্রকাশ থাকে। অচির রোগ, তরুণ রোগ, অ্যাকিউট ডিজিজ যত গুরুতর হয় তার লক্ষণগুলি তত স্পষ্ট হয়, ওষুধ নির্বাচন করতে খুব সুবিধা হয়, তত নিশ্চিতভাবে ইয়ার উপযুক্ত একটি ঔষধও পাওয়া যায়। যদি ইয়ার নির্বাচন করবে, প্রচুর পরিমাণ ঔষধের বিশেষ বিশেষ লক্ষণগুলি আমাদের জানা থাকে, আমার ভান্ডারে, আমার জ্ঞান ভান্ডারে যদি প্রচুর ওষুধ জানা থাকে, তাই তরুণ রোগের ওইরকম প্রকাশিত লক্ষণ যখন আমি কেস রেকর্ড করে পাবো, তখন এই আমার জ্ঞান ভান্ডারের থেকে অ্যাকোনাইট হবে না, ব্লেড না হবে, ব্লেড না হবে না, ব্রাইনি হবে, ব্রাইনি হবে না, জেলসিমিয়াম হবে, জেলসিমিয়াম হবে না, ব্যাকটেরিয়া হবে না, ইপিকাক হবে না, রিসিনাস হবে না, ভেট্রামেলবম হবে না, চাইনা হবে না, কারোয়েজ হবে, আমরা বুঝতে পারবো। তাহলে অনেকগুলি ঔষধের লক্ষণ সমূহের তালিকার মধ্যে এমন একটি ঔষধ পাওয়া কঠিন হয় না, যাহার বিশেষ বিশেষ রোগ উৎপাদন সমূহ হইতে ওই প্রাকৃতিক ব্যাধির লক্ষণ সমষ্টির অনুরূপ আরোগ্যকর কৃত্রিম ব্যাধির চিত্র অঙ্কিত করিতে পারা যায়। এইরূপ ঔষধই প্রয়োজনীয় ঔষধ। তাহলে তরুণ রোগে একভাবে ট্রিটমেন্ট হয়। তাহলে রোগী চিকিৎসা করতে ক্রনিক ডিজিজ, অ্যাকিউট ডিজিজ, এখানে আমাদের ওষুধের একটা জ্ঞান আমাদের সঞ্চয় রাখতে হবে। তাহলে ইনডিসপোজিশন, সেখানে আমাদের বেভাবযুক্ত যে সামান্য 19-20 লক্ষণ প্রকাশ, সেখানে কি ম্যানেজমেন্ট দেবো জানতে হবে। পুরাতন রোগ চিকিৎসা করতে গেলে কত সময় লাগবে আমাদের খেয়াল রাখতে হবে। তরুণ রোগ কত দ্রুত ট্রিটমেন্ট হয় সেটা আমরা বুঝতে পারলাম। রোগ জটিল আকার ধারণ করলে সেটা কেন হয় জটিল আকার, সেই রোগীগুলি আমরা কি করে ট্রিটমেন্ট করব। এই জটিল আকার হতে হতে যদি ভাইটাল অর্গানগুলি যান্ত্রিক পরিবর্তন হয়ে যায়, রোগীর বল বুদ্ধি নানান ভাবে ক্ষয় হয়ে যায়, যন্ত্রগুলি যদি অনেক সময় ড্যামেজ হয়ে যায়, যান্ত্রিক পরিবর্তন স্থায়ী রূপ ধারণ করে,
তাহলে আর কিছু করার নেই। বুঝে গেল? এই ব্যাপারগুলি অর্গানন যে কেন করতে হয় এটা কিন্তু আমাদের এই হচ্ছে তার প্রমাণ। ঠিক আছে, তোমরা আবার পড়বা।